শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, পৌষের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রনায়িকা শিরিন শিলার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। শুরুতেই আগামীকাল ঢাকায় জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন 4টি জেলার সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। 64 জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনায় উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী তৈয়বা বেগম লিপির চিত্রকলা প্রদর্শনী নো ওয়ান হোম। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংক্টে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির শিল্পকর্ম প্রদর্শনী অমরার আখ্যান। দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে নেওয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। আপনাকে বলা যায়, আপনি ছাড়া তো ওরকম ক্লোজ আমার কেউ নেই। আপনি আমার আগের সব ঘটনাই জানেন। কয়েকদিন হলো শেখর আবার ফিরে এসেছে। শেখর মানে তোমার হাজব্যান্ড? জি, আমার এক্স। ও ফিরে এসছে? কেন ফিরে এসছে কিছু বলেছে? ও আবার আমার সাথে সংসার করতে চায়। মানে কি? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। তোমার ভাইয়ের সাথে ঝগড়া করে কোনো সুখ নেই, সব কিছুতেই সে আগে থেকেই মেনে নিয়ে বসে। তা অবশ্য ঠিক, ভাইয়ের সাথে হাজার চেষ্টা করেও ঝগড়া করা সম্ভব হয় না। আচ্ছা ঝুম্পা, একটা কথা বলো তো। বলো। তোমার কি মনে হয় এতটা ভালো মানুষ সেজে থাকা যায়? এই কথার মানে? রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। না মানে অন্য কিছু? তাহলে তো ভালোই। না মানে ওই যে এই আপনি আপনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, এইসব আর কি। আমার কি পছন্দ অপছন্দ সেটা নিয়ে আপনার প্রশ্ন জাগলো কেন? আসলে বিষয়টা কি, ওই যে যেমন মানে আপনি তো দেখতে সুন্দরী, হ্যাঁ, তারপর রাত 12টায় থাকছে টকশো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি চিত্রনায়িকা শিরিন শিলা। অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি নায়িকা শিরিন শিলার সঙ্গে। শুভ সন্ধ্যা এবং সেই সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও শুভ সন্ধ্যা। আর ইংরেজি নতুন বছরে আমাদের বাংলাদেশের সকল মানুষকে জানাই
হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে শুরু হলো, পুরনো বছরকে আমরা বিদায় জানালাম, এটা একটা নিয়ম, মানতেই হয়। হ্যাঁ, এটা মানতেই হবে, গতানুগতিক সবসময় হয়ে আসছে। পুরনো বছর 2015, আপনার ভালো লাগা ভালোবাসার জায়গা তো চলচ্চিত্র, কেমন কাটলো চলচ্চিত্রকে সাথে নিয়ে 2015? অ্যাকচুয়ালি 2015 আমার অনেক প্রিয় একটা সময় কেটেছে, যেহেতু আমার মানে চলচ্চিত্রে ইন হয়েছি হলো কি 2014-তে, আর 15-তে এসে আমার মানে জনপ্রিয়তা একটুখানি মানে বেড়েছে, যার কারণে এটা আমার অনেক লাকি একটা মানে সময় ছিল। আর 2015-কে আমি এখনো অনেক মিস করি প্রচণ্ড। আসলে পুরনোকে কিংবা অতীতকে কিন্তু কখনো মুছে কখনোই ফেলা যায় না, ভুলে ওটা যাওয়া ভেতরে যায় থাকে। না। আর কিছু কিছু সময় থাকে যেগুলো মানে আজীবন স্মৃতি হয়ে থাকে মানুষের। অবশ্যই মুহূর্তগুলো থেকে যায় সব সময়। রাইট। আপনি বললেন যে 2014 থেকে আপনার চলচ্চিত্রে পদার্পণ, হ্যাঁ। চলচ্চিত্রে কাজ করা শুরু হয়েছে। 2014-তে হচ্ছে অ্যাট ফার্স্ট আমি চলচ্চিত্রে আসলাম, আর আমার ওরকম ইচ্ছে ছিল না যে আমি চলচ্চিত্রে কাজ করব। আমার মূলত নাটক থেকে আমার সিনেমাতে আসা। তো ওয়াজেদ আলী সুমন, উনি অনেক নামকরা একজন ডিরেক্টর। তো ওয়াজেদ আলী সুমন ভাই আমাকে অ্যাট ফার্স্টে হিটম্যান ছবির জন্য বলেন। তো প্রথমে আমি এই ছবিটা করতে চাইনি, তারপর উনি আমাকে অনেক করে বলল যে সাকিব খানের একটা ছবি, এটা অবশ্যই দর্শক অনেক বেশি থাকে, সাকিব খানের অনেক বেশি ভক্ত থাকে, যার কারণে আমি ভাবলাম যে থাক করি। আর একটা বড় প্রোডাকশনের বড় ঘরের ছবি, সেখানে আমি পার্শ্ব চরিত্রে ছিলাম, মানে মেইন তখন কাজ করিনি। তো সাকিব ভাই ছিল, অপু দিদি ছিল, আমি ছিলাম। তো আমাদের তিনজনের একটা প্যারালাল গল্প নিয়ে হয়েছে। তো ওই ছবিটা করার পর মানে ওটা ছিল জাস্ট আমার স্ক্রিন টেস্ট, শখে করা, যে হ্যাঁ, করে শখে দেখি করা। কেমন হয়। মানে আমি একদম প্রপারলি সিনেমায় কাজ করব ওরকম কোনো টেন্ডেন্সি আমার ছিল না। তারপর আমি যখন হিটম্যান ছবিটা করলাম, আর ওটা ঈদে মুক্তি পেয়েছিল। মুভিটা ঈদে মুক্তি পেয়েছে। তো হিটম্যান মুক্তি পাওয়ার পর মানে আমার এমনভাবে ফোন আসা শুরু করলো, আর একের পর এক কাজ কাজ কাজ, আরও একটা নতুন মুখ। তো সবার খুব ভালো লেগেছে ওইখানে আমার কাজ, আর কেউই বুঝতে পারেনি যে এটাই আমার প্রথম ছবি, এটা আমি একদম নতুন স্ক্রিনের সামনে এসে দাঁড়িয়েছি। এরপর থেকে আমি যে কটা করেছি সবগুলো একদম প্রধান চরিত্রেই করেছি। এরপর আমার দ্বিতীয় ছবি হচ্ছে ক্ষণিকের ভালোবাসা, ওখানে আমি প্রধান নায়িকা ছিলাম। ওটাও 2014-তেই রিলিজ হয়েছে। আপনার বিপরীতে কে ছিলেন সেখানে? ওখানে আমার বিপরীতে ছিল হলো জয় চৌধুরী, আর নতুন আরেকজন হিরো ছিল জয় চৌধুরী। এরপর 2015 চলে আসলো। 2015 তখন তো আরো অনেক বেশি ম্যাচিউর কাজের ক্ষেত্রে। কাজের অভিজ্ঞতাটা আমার অনেক বেশি, বলবো না, মানুষের শেখার কোনো শেষ নেই, এখনো শিখছি, আরো শিখবো। কিন্তু ডিফারেন্সটা কি ধরনের ছিল নাটক ডিফারেন্সটা থেকে ছিল চলচ্চিত্রে? যে নাটকে আমরা যখন কাজ করি সাধারণত নাটকের সেট তো একটা ছোট্ট একটা সেট থাকে, আর যখন একটা মানে সিনেমার একটা বড় বাজেটের বড় একটা ছবি থাকে তখন তো অনেক মানে বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেক লোকজন থাকে, ভিড় করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে নায়িকা দেখার জন্য। তখন কখনো কি থেকে- বিড়ম্বনা কাজ করে যখন ভিড় করে দাঁড়িয়ে থাকে, কাজের ক্ষতি হয়? না, ভিতর থেকে উৎসাহ বাড়ে কাজ করার। আর মানে তখন আমার আরেকটা টেন্ডেন্সি ছিল যে আমি এমন কিছু করব যাতে আমার ফার্স্ট ইমপ্রেশনটাই যেন দর্শকের চোখে লাগে, কারণ সেটা যত ছোট চরিত্রই হ্যাঁ, হোক না যাই কেন। যাই হোক না কেন। তো আল্লাহর রহমতে আমার মানে মিশনটা সাকসেস হয়েছে। আপনি যেটা চেয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনার অনেক বেশি সততা এবং ডেডিকেশন ছিল, যে কারণে পেরেছেন। ইয়েস। আপনি বললেন যে 2015-তে দুটো চলচ্চিত্রে কাজ করেছেন, সেই দুটো চলচ্চিত্র সম্পর্কে যদি একটু বলেন। সেটা তো মুক্তি পাবে 2016-তে, হ্যাঁ, আশা করি। 2016-তে মুক্তি পাবে। 2015-তে আমি দুটো ছবি করেছি, একটা হচ্ছে শাহিন সুমনের মিয়া বিবি রাজি, এটা একটা, আরেকটা হচ্ছে চ্যানেলের ইমপ্রেস টেলিফিল্ম থেকে একটা ছবি মন জানে না মনের ঠিকানা, এটা ডিরেক্টর হচ্ছে মুশফিকুর রহমান গুলজের ভাই। তো এই দুটো ছবি হচ্ছে আমার লাইফে আরেকটু প্লাস পয়েন্ট। দুটোই কি হ্যাঁ। মিষ্টি প্রেমের গল্প? দুটি অনেক সুন্দর প্রেমের গল্প, দুটোর গল্প একদম ভিন্ন রকম, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। আর আমি আশা করি যে এই দুটো ছবি অবশ্যই দর্শক
অনেক পছন্দ করবে। এই যে 2016-তে দুটো মুভি রিলিজ পাচ্ছে, এছাড়া এই মুহূর্তে নতুন কোনো কাজে অ্যাসাইন হয়েছেন কি, কাজ করছেন? হ্যাঁ, অবশ্যই। 2016-তে তো মিয়া বিবি রাজি আর মন জান না মনের ঠিকানা রিলিজ হবে। আর রিসেন্টলি আমি আরও 4টা ছবিতে সাইনিং করেছি। একটা হচ্ছে জাকির হোসেন রাজু স্যারের জ্বালা একটি ছবি, আর আরেকটি হচ্ছে শাহিন সুমন ভাইয়ার আংটি নামে একটি ছবিতে। আংটি ছবিতে অলরেডি আমাদের জানুয়ারি একদম লাস্ট উইক থেকে আমাদের শুটিং শুরু হবে। আর আরেকটি ছবি হচ্ছে ব্রাজিলে করব আমরা। টোটালি ছবিটা আমাদের মানে টোটালি কি মানে বাংলাদেশেও হবে, ব্রাজিলেও হবে, মানে 50-50 কাজ হবে আমাদের। তো ওই ছবিটা নিয়ে আমাদের প্রিপারেশন চলছে। হয়তোবা আমরা মার্চ বা এপ্রিলে ব্রাজিলে যাব। ওটাও শাহিন সুমন ভাইয়ের ছবি, ওটা হচ্ছে প্রবাসী ডান। কারা অভিনয় করছেন আপনার বিপরীতে এই চলচ্চিত্রগুলোতে? আংটি ছবিতে আমার বিপরীতে কাজ করছে সাইমন, আর হচ্ছে প্রবাসী ডান যেটা, ওটাও আমার বিপরীতে সাইমন আছে, সুমিতও আছে ওখানে। অনেকদিন ধরে একজন সহকর্মীর সাথে এবং একটা টিমের সাথে অনেকদিন কাজ করলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই সহজ হয়ে যায়, কারণ একটা কোয়ার্টিস্টের সাথে আমি যখন কাজ করব তখন তার সাথে আমার মানে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে, যাতে করে আমি একটা সিকোয়েন্স, একটা রোমান্টিক সিকোয়েন্সে যাচ্ছি একটা হিরোর সাথে, তার সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে আমি কিন্তু এক্সপ্রেশন দিতে পারবো না, তখন আমার ভেতর থেকে ওই ফিলটা আসবে না। যে কোনো ক্ষেত্রে আবার যদি কখনো এরকম হয় যে কোনো একটা কাজ মনে পড়ছে না কিংবা আরো বেটারমেন্টের জন্য সহকর্মীর সহযোগিতাটা অনেক বেশি দরকার। দেখা গেলো আমি মানে যাকে দেখে যার সাথে কথা বলছি, এখন সেই কোয়ার্টিস্টটা যদি প্রপারভাবে তার এক্সপ্রেশনটা না দেয় তখন কিন্তু আমার এক্সপ্রেশনটা আসবে না। পুরো টিমেরই হেল্প প্রয়োজন হয়। আমার কোয়ার্টিস্টটা যদি বেটার হয়, দেন আমি যদি নাও পারি তখন কিন্তু তার কাছ থেকে আমি পার পেয়ে যাব। অবশ্যই, এটাকেই তো বলা হয় কোঅপারেশন এবং একটা টিম ওয়ার্ক, যেটা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বললেন যে নতুন আরো 4টি মুভিতে আপনি সাইন করেছেন, তো চলচ্চিত্র তো করতেই চাচ্ছিলেন না এবং এখন অনেক ব্যস্ত এবং একজন সফল অভিনেত্রী। এখন আমি চলচ্চিত্রেই থাকতে চাই, চলচ্চিত্র থেকে আর কোথাও মানে মুভ করতে চাই না। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সামনের উত্তরোত্তর দিনগুলো অনেক বেশি ভালো কাটুক এবং অনেক বেশি সুন্দর কাটুক, এই শুভকামনা রইল। নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এই অনুষ্ঠানে আসতে পেরেছি, ইন্টারভিউকেও অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আর সামনে আমার মিয়া বিবি রাজি ছবিটা রিলিজ হবে, মন জান না মনের ঠিকানা ছবিটা রিলিজ হবে। অবশ্যই দর্শকদের কাছে একটাই চাওয়া, হলে গিয়ে আমার এই ছবিটা দেখবেন। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দরিদ্র শীতার্ত মানুষের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।